এই তো সন্ধ্যের ঝোঁকে আলো আঁধারে নদিয়া যায় না নদিয়ার বউ যায়, তা ঠাহর করা মুশকিল। ভেলুরামের চোখে ছানি আসছে। নাতি খেলারাম বীরপাড়া গেছে তাগাদায়। সে এখনো ফেরেনি দেখে চৌপথিতে গিয়ে খানিক দাঁড়িয়ে থেকে দেখে এলো ভেলু। বীরপাড়ার একটা বাস এসে ছেড়ে গেল। এ গাড়িতেও আসেনি। আরও খানিক দাঁড়িয়ে থাকলে হতো। নাতিটার জন্য বড় চিন্তা ভাবনা তার, কিন্তু ভেলুরাম দোকান ছেড়ে বেশিক্ষণ বাইরে থাকতে ভরসা পায় না। তার ছেলে শোভারাম চোরটা বদমাশ হয়ে গেছে। 1 নাম্বারের হেক্কর, নেশা ভাঙ আর অরাত নিয়ে কারবার তার। বহুকাল আগে শোভারামের বউ পালিয়ে গেছে। ভেলু কেবল নাতিটাকে রেখে শোভারামকেও ঘরের বার করেছে। কিন্তু ছেলে মহা হেক্কর, দুনিয়ার কাউকে ভয় খায় না। দরকার পড়লেই ভেলুর দোকানে এসে হামলা করে মালকড়ি নিয়ে বেঁকে যায়। তাই চৌপথি থেকে পা চালিয়ে ফিরছিল ভেলু। রাবারের চটির আওয়াজে দাঁড়িয়ে গেল। নদিয়া যায় না নদিয়ার বউ যায়? মুশকিল হলো। নদিয়ার বউ আজকাল মাল কোচা মেরে ধুতি পরে, পিরান গায়ে দেয়, চুলও ছেটে ফেলেছে। কে বলবে মেয়ে মানুষ? হাতে চুড়ি বালা সিথি সিঁদুর কিছু নেই। রাত বেরোতে লোকালয়ে ঘুরে বেড়ায়। তার ধারণা হয়েছে যে সে পুরুষ মানুষ আর কালী সাধক। অবশ্য কালীর ভরও তার ওপরে আছে। শুধু ভেলু কেন, গঞ্জের সবাই নদিয়ার বউকে ভয় পায়, নদিয়া নিজেও। ভেলু শেষবেলার আকাশের খোয়াটে আলোটুকু চোখে সহ্য করতে পারে না। চোখে হাত আড়াল দিয়ে ভয়ে ভয়ে সে বলে, কে, নদিয়া নাকি? হয়। নদিয়া উত্তর দিল, কোন বাগে যাচ্ছ? বাজারের দিকেই। চলো একসঙ্গে যাই, চলো। দুজনে একসঙ্গে হাঁটে। ভেলুরামের নাগরা জুতোর ঠনঠন শব্দ হচ্ছে। বউ যদি পুরুষ ছেলে হয়ে যায় তো পুরুষ মানুষের দুঃখ ঝুড়ি ভরা। কিন্তু ওই 7 জায়গায় ডিম সুতোর বাঁধনওয়ালা হাওয়াই চটি দেখে যদি কেউ নদিয়ার দুঃখ বুঝবার চেষ্টা করে তো সে আহম্মক। নদিয়ার দুঃখ ওই চটি জুতোই মোটেই নয়। দুটো মদ্য হালুইকর নদিয়ার শ্রী শ্রী সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারে দুবেলা খাটে। গঞ্জে বলতে গেলে ওই একটাই মিষ্টির দোকান। আরও কয়েকটা নদিয়ার ভাত মারবার জন্য গজিয়েছে বটে, তবু নদিয়ার বিক্রি বাটাই সবচেয়ে বেশি। দোষের মধ্যে লোকটা কৃপণ। জামাটা জুতোটা কিনবে না, পকেটে পয়সা নিয়ে বেরোবে না, চটি ছিঁড়লে সেলাই করে পরবে। বউ কি সাধে পুরুষ সাজে? যে যার নিজের জ্বালায় মরে। নদিয়া যেতে যেতে কাঁদুনি গাইতে লাগলো। সামনের আমাবস্যায় আমার বাড়িতে মস্তব লাগবে, বুঝেছ? আমার বউ নিজের হাতে পাঁঠা কাটবে। শুনেছ কখনো মেয়ে ছেলে পাঁঠা কাটে? দেহাতি ভেলুরামের 3 পুরুষের বাস এই গঞ্জে। সে পুরো বাঙালি হয়ে গেছে। তবু মাঝে মাঝে অভ্যাস রাখার জন্য সে 2-4টে হিন্দি কথা ভেজাল দিয়ে নির্ভুল বাংলা বলে। নদিয়া ভাই, और আর তোমার কোথায়? ও তো ব্যাটা ছেলে হয়ে গেছে, সোচো মাত। তুমি তো বলবেই। ভেলুরাম নাগরার শব্দে যথেষ্ট পৌরুষ ফুটিয়ে বলল, ও মেয়ে ছেলেকে সোজা রাখতে হলে 4 জুতি লাগাতে হয়। বলে থেমে গিয়ে নিজের একখানা পা তুলে পায়ের নাগরা নদিয়া কুমারকে দেখিয়ে বলল, এই রকম জুতি চাই। তুমি জুতি লাগাবে কি? তোমার তো একজোড়া ভালো জুতিই নাই। ওই রকম কুত্তার কানের লাহান লটর পটর হাওয়াই চটি দিয়ে কি জুতা মারা যায়? রাখো রাখো, নদিয়া ধমকে উঠল। শোভারামের মা যখন নোড়া তুলে তাড়া করছিল তখন তো বাপু ন্যাজ দেখিয়েছিলে, বুড়ো ভাম কোথাকার। ভেলুরাম খুব হাসে। ভেলুরামের মা এখন আর বেঁচে নেই। নোড়া নিয়ে তাড়া করবার জন্য সেই সুখ স্মৃতিতে ভারী আহ্লাদ আসে মনে। এত আহ্লাদ যে চোখে জল এসে যায় ভেলুরামের। আনাচে কানাচে শোভারাম কুকুর বেড়ালের মতো ঘুরঘুর করে।
এমন অবস্থা ছিল না যখন তার মা গন্ধেশ্বরী জীবিত ছিল। তখনও বাপটা খড়মটা হুড়কোটা দিয়ে পেটাতো বটে, কিন্তু তবু সংসারের বার করতে সাহস পেত না। মা গন্ধেশ্বরীকে ভূত প্রেত পর্যন্ত ভয় পেত। কাবুলিওয়ালা কি দারোগা পুলিশকেও গ্রাহ্য করত না গন্ধেশ্বরী। ভেলুরাম তো সেই তুলনায় ছাড়পোকা। সেই গন্ধেশ্বরী ছিল শোভারামের সহায়। তখন শোভারামের মনখানা সব সময়ে এই গান গাইত, লুট পড়েছে লুটের বাহার লুটে নে তোরা। তাই বটে, বাপ ভেলুরামের পাইকারি মশলাপাতি, মনোহারি জিনিস, পাট, তামাক পাতা, তেলের বীজ ইত্যাদির কারবার থেকে সে মনের আনন্দে লুট করত। বখা ছেলেদের সঙ্গে বিড়ি খেতে শিখেছিল স্কুলের প্রথম দিকটায়। ক্লাস 3-তে উঠলে লেখাপড়া সাঙ্গ হলো। মাস্টাররা মারে বলে মা গন্ধেশ্বরী স্কুল থেকে ছাড়ান করালো। বাপের সঙ্গে কিছুদিন কারবার বুঝবার চেষ্টায় লেগেছিল, ভালো লাগতো না। বাপটা পারেও বটে, 2 পয়সা 4 পয়সার হিসাব নিয়ে মাথা গরম করত। শোভারামের এসব পোষায় না। বয়সকালে বউকে গয়না করে দেহাত থেকে আনালো মা, কিন্তু সে বউটারই বা কি ছিল। শোভারাম ইতিমধ্যে বখাটেদের সঙ্গে ভিড়ে বিস্তর মেয়ে মানুষের স্বাদ সংগ্রহ করেছে। দেহাতি মেয়ে বড্ড নোতা, ভারী ঝাঁজ তাদের হাবভাবে, সেটা অপছন্দ ছিল শোভারামের। কিন্তু বউটারও তো পছন্দ বলে কিছু আছে। শোভারাম নেশার ঘোরে পড়ে গেছে, গাঁজা ভাঙ তো আছেই, বোতলের নেশাও ধরে ফেলেছে কবে। মেয়ে মানুষটা টিকটিক করত। খেলারাম হওয়ার পর থেকেই বাড়িতে দাঙ্গা হাঙ্গামার উপক্রম। মা গন্ধেশ্বরী তখনও সহায়। ছেলের বউয়ের তেজ দেখে উলু খলের কেকাটা দিয়ে উচ্ছ্বাসে ঝেড়ে দিল। সেই পেটানো দেখে শোভারাম মুগ্ধ। মায়ের পায়ের ধুলো জিভে ঠেকিয়েছিল সেদিন। বছর খানিকের খেলারামকে ফেলে বউ ভেগে গেল 6 মাস পর। বাপ ভেলু অবশ্য বরাবরই শোভার বিপক্ষে। তককে তককে ছিল কবে গন্ধেশ্বরী মরে। গন্ধেশ্বরী সধবা মরল। গন্ধেশ্বরী শ্রাদ্ধের দিন পার হতে না হতেই ভেলুরাম মহা হাঙ্গামা বাধায়। শোভারাম কিছু প্রতিবাদ করেছিল, কিন্তু বাপ ভেলুরাম মহাকুমায় গিয়ে এসডিও সাহেবের কাছে পর্যন্ত ছেলের বিরুদ্ধে দরবার করে। লজ্জায় ঘেন্নায় শোভারাম গৃহত্যাগ করে। কিন্তু ঘর ছাড়লেই কি, তীরপায়ের বস্তিতে জগনের ঘরে একরকম আদরেই আছে শোভারাম। কিন্তু সে আদরে তো মাল করি আসে না, নেশা ভাঙ আর কাহাতক ভিক্ষে শিক্ষে করে চলে। কাজবাজ বলতে কিছু নেই, রোজগার পাতি চুরি চামারি করেও বড় সহজ নয়। মহাকুমার সদরে গিয়ে ঘুরঘুর করেছে সে, কেউ কাজ দেয় না। 3-4 বাড়িতে চাকর খেটেছিল, চুরি করে মারধর খেয়ে পালিয়ে এসেছে। পুলিশও খোঁজ খবর করেছে। বড় অব্যবস্থা চারিদিকে। চুরির লাইনে পাকাপাকিভাবে ঢুকে পড়ার বাসনা ছিল, কিন্তু নেশা ভাঙ করে শরীরে আর রস নেই। হাত টাত কাঁপে, বুক ধড়ফড় করে, মাথা গুলিয়ে যায়। মদনা চোরকে দেখে সে বুঝেছে চুরিও বড় সহজ কাজ নয়। সংযম চাই, ত্যাগ চাই, আত্মবিশ্বাস আর বুদ্ধি চাই। মদনা রোজ সকালে ব্যায়াম করে, ঘোড়ার মতো ভোলা খায়, নেশা টেশাও বুঝে সামঝে করে। তাছাড়া সে নানান মন্ত্র জানে, ভূত প্রেত তাড়ানোর মন্ত্র, কুকুরের মুখ বন্ধন, ঘুম পাড়ানি মন্ত্র। মদনা যে আজ বড় চোর হয়েছে সেও মাগনা নয়। যেদিকেই বড় হতে চাও কিছু গুণ থাকাই লাগবে, শোভারামের কিছু নেই। তাই শেষ পর্যন্ত ফের ভেলুরামের গদিকেই মাঝে মাঝে চড়াও হতে হয়। কাকুতি মিনতিতে আজকাল কাজ হয় না, চোখ রাঙালেও না। ভেলুরাম তার ধাত বুঝে গেছে। খেলারাম বাপকে দূর দূর করে। একটা বিলাতি কুত্তা রেখেছে, সেইটিকে লেলিয়ে দেয়। তবু 2-5 টাকা ওই বাপ কি ছেলেই ছুঁড়ে দেয় শোভারামকে আজও। সেই অপমানের পয়সা কুড়িয়ে নিয়ে আসে শোভারাম। চোখে জল আসে, তারই বাপ, তারই ছেলে। পয়সাও হকের, তবু ভিক্ষে করে আনতে হয়।
আজও গদির চারধারে ঘুরঘুর করে বাতাস শুকছিল শোভারাম। মশলাপাতির একটা ঝাঁঝালো গন্ধ এখানে। বাজারের পেছন সারির দোকান আর গুমোটের জায়গাটা খুব নির্জন। খেলারামের কুকুরটা কাঠের দোতলার বারান্দা থেকে তাকে দেখতে পেয়ে চেঁচাচ্ছে। শোভারাম মুখ তুলে কুকুরটাকে দেখল। ভীষণ কুকুর। বলল, কুত্তার বাচ্চা কোথাকার। গদিতে খেলা বা ভেলু কেউ নেই, শুধু বুড়ো কর্মচারী বসে হিসাবের লাল খাতা খুলে শক্ত যোগ অঙ্ক কষছে। 2-4 জন খদ্দের মশা তাড়াচ্ছে। আর খেলারামের মাস্টার শ্রীপতি কর্মচার বসে আছে উদাসভাবে। শ্রীপতি মাস্টার লোকটি বড় ভালো, সারাদিন বসে কি যেন ভাবে। লোকে বলে গঞ্জে শ্রীপতির মতো এত লেখাপড়া করা লোক আর নেই। কিন্তু লেখাপড়া শিখে যে জীবনে কিছু হয় না, ওই শ্রীপতি মাস্টারই তার প্রমাণ। মাইনর স্কুলে সামান্য বেতনের মাস্টারি করে। আর গোমুখ ভেলুরামের নাতি, গজমুখ শোভারামের ছেলে আকাটমুখ খেলারামকে রোজ সন্ধ্যাবেলা 2 ঘন্টা পড়িয়ে মাস কাবারে বুঝি 50 টাকা পায়। আর ওই 2 ঘন্টায় ভেলুরাম গদিতে বসে না, শতখানেক টাকা রোজ ঘরে তুলছে। রাম রাম মাস্টারজি, বলে শোভারাম গদির মধ্যে ঢুকে পড়ল। ভাবখানা এমন যে তারই গদি, রোজই সে এখানে যাতায়াত করে। কর্মচারীটা একবার মুখ গম্ভীর করে তাকালো। হাতের কাছে ক্যাশ বাক্স, কিন্তু ওতে কিছু নেই। শোভা জানে, থাকলেও ক্যাশ বাক্স তালা দেওয়া। আসল মালকড়ি লম্বা গেজের মধ্যে ভেলুরামের কোমরে পেঁচানো থাকে। শ্রীপতি মাস্টার চিনতে পারল না। অন্য মনস্ক মানুষ, চুলগুলো সব উলোধুলো, গায়ে ইস্ত্রি ছাড়া জামা, ময়লা ধুতি। উদাস চোখে চেয়ে বলল, কন হে আপ। শ্রীপতি দারুণ হিন্দি বলে। প্রথম দিন খেলারামকে পড়াতে এসে সে বড় বিপদে ফেলেছিল ভেলুরামকে। খটখটা উর্দু মেশানো চোস্ত হিন্দিতে কথা বলে যাচ্ছে। ভেলু হা করে চেয়ে আছে, কিছু বুঝতে পারছে না। 3 পুরুষ বাংলাদেশে থেকে এবং বাঙালির সঙ্গে কারবার করে হিন্দি মিন্দি ভুলে গেছে কবে। উত্তর প্রদেশে সেই কবে দেশ ছিল। মা গন্ধেশ্বরী কিছু কিছু বলতে পারত। খেলারাম এখন স্কুলে হিন্দি শেখে। শ্রীপতির হিন্দি শুনে ভয় খেয়ে শোভারাম বলে, আমি খেলারামের বাপ মাস্টারজি, আমার কথা ভুলে গেলেন আপনি? ও, বলে বিরস মুখে বসে থাকে শ্রীপতি। গঞ্জে থেকে তার জীবনটা অর্থহীন হয়ে যাচ্ছে। এমনকি সে এত ভালো হিন্দি জানে, সেটুকু পর্যন্ত অভ্যাস রাখতে পারছে না। এমন লোকই নেই যার সঙ্গে দুটো হিন্দি কথা বলবে। আর যা সব জ্ঞান আছে সেগুলো তো গেলই চর্চার অভাবে। গবেট খেলারাম এমনই ছাত্র যে বা বলতে ডান বোঝে। পড়তে বসে 10 বার উঠে গিয়ে দোকানদারি করে আসে। প্রতি ক্লাসে 1-2 বার ঠেক খেয়ে ক্লাস 9-এ উঠেছে। এর পরে চড়াই ঠেলে পার করা খুবই মুশকিল। তবু তার দাদু ভেলারামের বড় ইচ্ছে খেলারাম বিকম পাশ করে হিসাবের ব্যাপারটায় পাকা হয়ে আসুক। তাই শ্রীপতি মাঝে মাঝে ঠেস দিয়ে বলে, বুদ্ধি কম হলে কি আর বিকম হওয়া যায়? শোভারাম খুব বিনীতভাবে প্রশ্ন করে, একা বসে আছেন, খেলাটা কোথায়? শ্রীপতি মুখটাকে খাট্টা করে বলে, কোথায় আর যাবে, বাকি বকেয়ার টাকা দেয়। বীরপাড়া না কোথায় গেছে শুনেছি। আমার 8টা পর্যন্ত টাইম, ততক্ষণ বসে উঠে যাব। সে তো ঠিক কথা, বলে শোভারাম একটু বাপগিরি ফলিয়ে বলে, খেলারামটা লেখাপড়ায় কেমন মাস্টারজি? শ্রীপতি বলে, কিচ্ছু হবে না। শোভারাম শুনেই খুশি, বলে, আমিও তাই বলি। ঝুটমুট ওর পেছনে পয়সা গচ্ছা যাচ্ছে। বলতে বলতে শোভারাম চারিদিকে নজর রাখছে। হাতের কাছে সরাবার মতো কিছু নেই। শোভা তাই হাতের কাছে ক্যাশ বাক্সটাই একটু তেড়ে কেটে তাক বাজায় অন্য মনে। বয়স কম হলো না তার, 45 তো হবেই। খেলারামেরও না হোক 22-24 হবে। এত বয়স পর্যন্ত গদিতেই কেটেছে তার। কাঠের দোতলার ওপরে সে জন্মেছিল, বিন্দি ধায়ের হাতে।
এই বাজারের ধুলোয় পড়ে বড় হয়েছে। ভেতর বাগে একটা উঠোন আছে, সেখানে মা গন্ধেশ্বরী আচার রোদে দিত, পাঁপড় শুকিয়ে নিত। কিন্তু এখন সে গদিতে বাইরের লোক। বাপ যে এত অনাত্মীয় হতে পারে তাকে জানত। সন্ধে পার হয়ে গেল। ইট খোলার দিক থেকে পশ্চিমা গানের আওয়াজ আসছে। সাজবাজারে কিছু লোক নদীর মাছ কিনতে এসে বকবক করছে। তাছাড়া বাজারটা এখন বেশ চুপচাপ। শীতটা সদ্য এসেছে, এবার জোর শীত পড়বে মনে হয়। গায়ের মোটা সুতির চাদরটা খুলে আবার ভালো করে জড়ায় শোভারাম। এইসব গায়ের বস্ত্র দিয়ে শীত আটকানোতে সে বিশ্বাসী নয়। শীত ঝেড়ে ফেলতে 1 নম্বরই চা পানের মতো আর কি আছে। না হয় একটা ছিলিম বোম ভোলানাথ বলে টেনে বসে থাকো। মা গন্ধেশ্বরীর হাতে ঠেঙ্গা খেয়ে চোর বেড়াল যেমন লাফিয়ে পালাতো, শীতও তেমনি পালাবে। বাপ ভেলুরামের নাগরা জুতোর শব্দ 8 মাইল দূর থেকে শোনা যায়। সেটা শুনতে পেয়েই উঠে পড়ল শোভারাম। টালুমালু অসহায় চোখে চারিদিকে একবার তাকায়। কিছুই হাতাবার নেই। পাথর পোতার এক ব্যাপারী বাংলা সাবান কিনতে এসে ঢুকেছিল। জুতো জোড়া ছেড়ে বেঞ্চির সামনে এলো। বেশ জুতো, ঝা চকচকে নতুন। না হোক 30 টাকা তো জোড়া হবে। শোভারাম নিজের টায়ারের চটি আর পায়ে দিল না। দেখি না ভাব করে ব্যাপারীর জুতো জোড়া পায়ে গলিয়ে বেরিয়ে এলো। একটা কাঠের বড় মুখ খোলা বাক্সে বিস্তর নোনতা বিস্কুট ভরা প্লাস্টিকের প্যাকেট। যাওয়ার সময়ে হাতা পিছু করে 2 প্যাকেট তুলে চাদরের তলায় ভরে ফেলল। সেই সঙ্গে 1 মুঠো তেজপাতা আর 1 গোলা বাংলা সাবানও, যা পাওয়া যায়। বাপ ভেলুরামের সঙ্গে মুখোমুখি হয়েই যেত শোভার, কিন্তু একটুর জন্য বেঁচে গেল। ভেলু এখন সবজি বাজারের কাছে দাঁড়িয়ে নদিয়ার সঙ্গে কথা বলছে। জুবুথবু কয়েকজন সবজিওয়ালা টেমি জেলে নিঝুম বসে আছে আলু কপি বেগুন সাজিয়ে। ব্যবসা মানেই হচ্ছে বসে থাকা, তাই শোভারাম মানুষের ব্যবসা করা 2 চোখে দেখতে পারে না। নতুন জুতো জোড়া বেশ টাইট মারছে। কয়েক কদম হাঁটলেই ফোসকা পড়ে যাবে। শোভারাম খুঁড়িয়ে খুঁড়িয়ে মেছো বাজারের দিকে অন্ধকারে সরে যায়। চটি জোড়া এই নিয়ে 8 বার ছিল। বাজারের ও প্রান্তে দোকান, এখন বেশ খানিকটা দূর। নদিয়া ডান পায়ে চটিটা তুলে সবজিওয়ালার টেমির আলোয় দেখল। নতুন করে হেরেনি। রাবারের নলি দুটো যেখানে ডিম সুতোয় বাঁধা ছিল, সেই বাঁধনটাই ছিঁড়েছে। সুতোওয়ালারা আজকাল চোরের হদ্দ। এমন সব পচা সুতো ছেড়েছে বাজারে যে বাতাসের ভর সয় না। চটিটা আলোয় ঘুরিয়ে ফিরিয়ে দেখে নদিয়া। না, গোড়ালিটা ক্ষয়ে গেছে অর্ধেক। আর 1 জোড়া না কিনলেই নয়। জুতো চটির যা দাম হয়েছে আজকাল। চটিটা ছেঁড়াই ফের নিজেকে ভারী দুঃখী মানুষ বলে মনে হয় নদিয়ার। এ গঞ্জে তার মতো দুঃখী আর কে? চামার সীতারামের দোকানটা সবজি বাজারের শেষে। দোকান না বলে সেটাকে গর্ত বলাই ভালো। একেবারে লোহার আড়ত, অন্য ধারে ভুসি মালের দোকান। তার মাঝখানে বারান্দার নিচের দিকে একটা গর্ত মতো জায়গায় সীতারাম মুচির দোকান। 30-40 বছরের পুরনো। ছোট চৌখুপিটার মধ্যে চারধারে কেবল জুতো আর জুতো, সবই পুরনো জুতো। সামনের দিকে বাহার করার জন্য আবার জুতোর শাড়ি ঝুলিয়ে রেখেছে সিতুয়া। তার বউ নেই, বাল বাচ্চার কথা ওঠে না, আছে কেবল পুরনো জুতো। সেই জুতোর মধ্যেই সে দিনরাত শোয় বসে, সেখানেই রান্না করে খায়। পেল্লায় বুড়ো হয়ে গেছে সিতুয়া, তবুও এখনো গর্তের ভেতর থেকে শকুনের মতো তাকিয়ে খদ্দের দেখে নেয়। ছেঁড়া চটিটা নিয়ে দোকানের মধ্যে কুজো হয়ে মুখ বাড়াতে গিয়ে কপালে ঝুলন্ত কার না কার পুরনো জুতোর একটা ধাক্কা খেলো নদিয়া। এমন কপালে জুতো মারতেই হয়। ইচ্ছে করেই নদিয়া কপাল দিয়ে আবার আরেকবার ধাক্কা মারল ঝুলন্ত জুতোয়।
শীতুয়া ছেনির মতো বাদ্যযন্ত্র দিয়ে চামড়া কাটছে। কাঠের একটা খোয়া টুকরোই খসখস করে 2-4 বার ঘষে নিচ্ছে ছেনিটা। মুখ তুলতেই নদিয়া বলে, দেখ বাবা, সটিটার একটা বন্দোবস্ত করতে পারিস কিনা। নদিয়া কুমার ভালো খদ্দের নয়, সীতারাম জানে। তাই গম্ভীরভাবে হাতের কাজ শেষ করে একবার থুক ফেলে হাওয়াইটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে বলে, এ তো ভিক মাঙ্গাদের সটি, আপনি কোথায় পেলেন এটা? নদিয়া রেগে গিয়ে বলে, বড্ড বকিস বলেই চিরকাল এমন রয়ে গেলি সিতুয়া, দে দে, সুতোর টান মেরে দে। সীতারাম মাথা নেড়ে বলে, ফুটো হবে কোথায়, বিলকুল পচে গেছে রাবার, ফিকে ফেলে দেন, নতুন কিনে নেন 1 জোড়া। নদিয়া পকেটে হাত দিয়ে দেখল, জানা কথা পয়সা নেই, পকেটে থাকেও না কোনো দিন। খরচের ভয়ে নদিয়া পয়সা নিয়ে বেরোয় না। মিনতি করে বলল, দে বাবা সারিয়ে, দোকানে গিয়ে 5টা পয়সা উঠিয়ে দিচ্ছি। শীতুয়া তার যন্ত্র দিয়ে চটির রাবার কুড়ে সুতোয় টান দিয়ে বলল, দেখবেন নদিয়া বাবু, জুতোর মাথায় মুখে লেগে যাবে, অত ঝুঁকবেন না। লাগবে কি, লেগেছে, বিরস মুখে বলে। শীতুয়া মোষের শিংয়ের ফুটোয় যন্ত্রটা ঢুকিয়ে বের করে ভুসভুসে রাবার ফুটো করতে করতে বলে, বাবু লোকেরা মাথা নিচু করতে জানে না তো, তাই ওই সব জুতো তাদের কপালে লাগে। ব্যাটা ফাজলামো করো, বলে নদিয়া। তারপর চটি পরে ফটাফট কাপ্তানের মতো হাঁটে। দিনটাই খারাপ। খড় কাটায় কলের সামনে নদিয়ার বউ দাঁড়িয়ে আছে। দৃশ্যটা আগে সহ্য হতো না, আজকাল সয়ে গেছে। বউয়ের চেহারা দেখলে ভিড়মে খেতে হয়। মাথাটা টেরিকাটা পুরুষ মানুষের চুল, পরনে ধুতি পাঞ্জাবি, পায়ে চপ্পল, বা হাতে ঘড়ি। দাড়ি গোঁফ নেই বলে খুবই খেপো ছোকরার মতো দেখতে লাগে। চেহারাটা মন্দ ছিল না মেয়ে মানুষ থাকার কালে। বুকটা ন্যাকড়া জড়িয়ে চেপে রাখে, তাই এখন আর মেয়ে মানুষের চিহ্ন বলে কিছু বোঝা যায় না। বউকে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ে নদিয়া, মুখটা অন্যধারে ঘুরিয়ে নেয়। সেই ঘটনার পর বছর ঘুরে গেছে। একদিন মাঝরাতে দুঃস্বপ্ন দেখেছিল নদিয়া। সময় খারাপ পড়লে মানুষ স্বপ্নটাও ভালো দেখে না। তো সেই দুঃস্বপ্নের মধ্যেই একটা লাথি খেয়ে জেগে উঠে হা করে রইল। তার বউ মান্দাকিনী নাম ধরে ডাকছে, ওঠ ওঠ, ওঠে নদিয়া। নদিয়ার মুখের মধ্যে একটা মশা ঢুকে পিনপিন করছিল। সেটাকে গিলে খেয়ে নদিয়া ফের হা করে থাকে। দেখে মৌ মান্দাকিনী মস্ত কাঁচি দিয়ে সব চুল মুড়িয়ে কেটে ফেলছে। ঘরের মেঝেময় মস্ত মস্ত লম্বা সাপের মতো চুলের গুছি পড়ে আছে। নদিয়া ধুতি পড়েছে মালকোচা মেরে, গায়ে গেঞ্জি। তাকে জেগে উঠতে দেখে হাতের কাঁচিটা নেড়ে বলল, খবরদার, আজ থেকে আর আমাকে মেয়ে মানুষ ভাববি না। মা কালী স্বপ্ন দিয়েছে, আজ থেকে আমি তার সাধক। নদিয়া তেড়ে উঠে বউয়ের চুলের মুঠি ধরতে গিয়েছিল, কিন্তু সে আর ধরা হলো না। চুল পাবে কোথায় ধরার মতো? তাছাড়া বড় কাঁচিটা এমনভাবে ঘোরাচ্ছিল যে তার খুব কাছে যেতে সাহস হয়নি নদিয়ার। সেই থেকে তার বউ মন্দাকিনী পুরুষ মানুষ মেরে গেল। বাড়িতে থাকে, নদিয়ার পয়সাতেই খায় পড়ে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুমাত্র নেই। পড়শিরা ডাক্তার কবিরাজ করাতে বলেছিল, সে অনেক খরচের ব্যাপার। তবু নদিয়া শশধর হোমিওপ্যাথকে দিয়ে চিকিৎসা করিয়েছে, কিন্তু ওষুধ খাবে কে? মন্দাকিনী বড় কাঁচিটা অস্ত্র হিসেবে সবসময় তার কাছে রাখে। কাছে যেতে গেলেই সেইটে তুলে তাড়া করে। এখন ওই যে খড় কাটায় কলটার কাছে দাঁড়িয়ে আছে, এখনো ওর কোমরে পাঞ্জাবির আড়ালে কাঁচিটা গোজা আছে, নদিয়া জানে। ব্যাটা ছেলে মন্দাকিনীর দিকে যতদূর সম্ভব না তাকিয়ে জায়গাটা পেরিয়ে যাচ্ছিল নদিয়া। সময়টা খারাপ পড়েছে। শীতুয়া চামার 5টা পয়সার খয়রাতিতে ফেলে দিল। এখন এই হাওয়াইটা যদি ফেলে দিতেই হয়,
নতুন একজোড়া কিনতেই হয়, তো এই 5টা পয়সা না হয় খরচা হলো। এই নদিয়া, বউ ডাকলো। নদিয়া এক পলকে তাকিয়ে চলে যাচ্ছিল, তবু মন্দাকিনী ফের হেঁকে বলল, শুনে যা বলছি, নইলে কুরুক্ষেত্র করব। মেয়ে মানুষের স্বভাব যাবে কোথায়, ঝগড়ার ভয় দেখাচ্ছে। তবু নদিয়া কান পেতে উৎসাহ পায় না। ফকির চাঁদের ঢিবির ওপর নাকি মায়ের মন্দির তুলে দিতে হবে। মায়ের স্বপ্নাদেশ হয়েছে, প্রায়ই হয়। এসব কথা কানে তোলে কোন আহাম্মক। মন্দাকিনী পেছন থেকে এসে পিরান টেনে ধরল, ঘন শ্বাস ফেলে বলল, তোরটা খাবে কে শুনি? ছেলে পুলে নেই, নির্বংশ হারামজাদা। কবে থেকে মায়ের মন্দিরের জন্য 10,000 টাকা চেয়ে রেখেছি, রক্ত বমি হয়ে মরে যাবি যে। পজ করে নদিয়ার মাথায় বুদ্ধি আসে। বাই করে ঘুরে মুখোমুখি তাকিয়ে বলে, ছেলে পুলে নেই তো কি হবে? হবে? ভারী অবাক হয় মন্দাকিনী। কাচির জন্যই বুঝি কোমরে হাত চালিয়ে দেয়। আলবৎ হবে, শহরে মেয়ে দেখে এসেছি, বৈশাখে বিয়ে করব, দেখিস তখন কি হয়। তোর মতো বাজা কিনা সবাই। এত অবাক হয় মন্দাকিনী যে আর বলার নয়, কাঁচিটা টেনে বার করতে পর্যন্ত পারে না। তার মুঠি আলগা হয়ে নদিয়ার পিরানের কোনাটা খসে যায়, আর নদিয়ার চটি ফটফটিয়ে হাঁটে। নদিয়ার মতো দুঃখী আর নেই। দোকানে এসে দেখে ভেলুর অপদার্থ ছেলে শোভারাম চায়ের ভার হাতে বসে আছে। দৃশ্যটা দেখেই নিজের দুঃখের ব্যাপারটা বুঝতে পারে নদিয়া। ওই যে চায়ের ভার, ওর দাম কখনো উসুল হবে না। গঞ্জের 1 নম্বর হেক্কর হলো এই শোভারাম। খাবে, খাতায়ও লেখাবে, কিন্তু কোনোদিন দাম শুধবে না। বেশি কিছু বলাও যায় না, কবে রাত বিরেতে এসে দলবল নিয়ে চড়াও হয়। বাবা কেলে পুরনো তুষের চাদরটা গা থেকে খুলে সযত্নে ভাঁজ করে রাখল নদিয়া। পা ধুয়ে এসে ছোট্ট চৌকির ওপরে বিছানায় ক্যাশ বাক্স নিয়ে বসল। টিকে ধরিয়ে পেতলের ধূপদানিতে ধোয়া করে অনেকক্ষণ গণেশ বাবাকে প্রণাম ঠুকল। দুনিয়ার সব মানুষের বুদ্ধি শুদ্ধি হোক বাবা। শীতে খদ্দের বেশি ভেড়ে না, দোকান ফাঁকাই। নদিয়া ভারী দুঃখী মানুষ, ঠাকুর পেন নাম ভালো করে শেষও হয়নি। শোভারামটা চটির খোঁটা দিল। এ কি গো নদিয়াদা, তোমার চটির হালটা এরকম হলো কবে? এ পরে বেড়াও নাকি? খবরদার, রাবারের চটি পরো না, চোখ খারাপ হয়। আর ওই কুকুরে খাওয়া চটি ভদ্রলোকে পরে। শোভারামের পায়ে নতুন জুতো। নদিয়া আর চোখে দেখে, বেশ বাহারি জুতো। চামড়ার ওপরে মাছের আঁশের মতো নকশা তোলা, রংটাও ভালো। নদিয়ারই সময় খারাপ গেছে। শ্বাস ফেলে বলে, নতুন কিনলি বুঝি জুতো জোড়া? শোভারাম বিস্তর রং ঢং দেখিয়ে বলে, ঠিক কেনা নয় বটে। শোভারাম ভেবে চিন্তেই বলে, কারণ সে নিজের পয়সায় জুতো কিনেছে, এটা নদিয়া বিশ্বাস নাও করতে পারে। নদিয়া রসিকতা করে বলে, কিনিসনি তবে কি শ্বশুর বাড়ি থেকে পেলি, নাকি শেষ অবধি জুতো চুরি পর্যন্ত শুরু করেছিস? অপমানটা হজম করে শোভারাম, কিন্তু লোক চড়িয়েই সে খায়, খামাখা চোটে লাভ কি? ভালো মানুষের মতো বলে, না গো নদিয়াদা, সেসব নয়। গেল হপ্তায় বৈরাগী মণ্ডলের হয়ে সদরে একটা সাক্ষী দিতে এলাম। টায়ারের চটিটা ফেসে গিয়েছিল হোঁচট খেয়ে, তো বৈরাগী মণ্ডল জুতো জোড়া কিনে দিল, কিন্তু তখন তাড়াহুড়োই খেয়াল করিনি। মনে হচ্ছে 1 সাইজ ছোট কিনে ফেলেছি। বেদম টাইট হচ্ছে, দেখো তো তোমার পায়ে লাগে কিনা। বলে জুতো জোড়া খুলে এগিয়ে দেয়। নদিয়া উদাস হয়ে বলে, লাগলেই কি, ওসব বাবুগিরি কি আমাদের পোষায়? শোভারাম অভিমান ভরে বলে, তুমি চিরকাল এরকম রয়ে গেলে নদিয়াদা, তাই তো তোমার বউ ওরকম ধারা ব্যাটা ছেলে হয়ে গেল। নাও তো পরে দেখো, পায়ে লাগলে এমনি দিয়ে দেব, 30 টাকায় কেনা।
সে তো কত টাকায় জলে যায়, পরে দেখো। নদিয়া এবার একটু নড়ে, বলে, কত টাকা বললি? শোভারাম হাসে, বলে, 30 টাকা। মূর্ছা যেও না শুনে, ওর কমে আজকাল জুতো হয় না। নদিয়া উঠে এসে জুতো জোড়া পায়ে দিল। পামশুর মতোই, কিন্তু ঠিক পামশু নয়, বেশ নরম চামড়া। 2-4 পা হেঁটে দেখল নদিয়া। আরে বা, দিব্যি ফিট করেছে তো। এই শীতে পায়ে বড় কষ্ট, চামড়া ফেটে হা করে থাকে, ভেতরে ঘা, তাতে ধুলো ময়লা ঢুকে কষ্ট হয়। তাছাড়া পাথর কুচির রাস্তায় আসমান জমিতে পা পড়লে হাওয়ায় চটিতে কিছু আটকায় না। ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিলিক দিয়ে ওঠে যন্ত্রণায়। এই জুতো জোড়া পরেই নদিয়া টের পেল আরাম কাকে বলে। পায়ে গলিয়ে নিলেই পা দুখানা ঘরবন্দি হয়ে গেল। ধুলো ময়লা পাথর কুচি কিংবা শীত কিছুই করতে পারবে না। শোভারাম খুশি হয়ে বলে, বাগো নদিয়াদা, জুতো জোড়া যেন তোমার জন্যই জন্মেছিল। আমাদের ছোট লোকি পায়ে কি আর ওসব মানায়? তুমি রেখে দাও, আমি না হয় একজোড়া টায়ারের চটি কিনে নেব। বাজারের ওদিকে মহিন্দির দোকানে চটির পাহাড় নিয়ে বসে আছে। নদিয়া একটু দ্বিধা করে বলল, টায়ারের চটি কি সস্তা নাকি রে? হলে তো আমিও একজোড়া। আরে না না, শোভারাম মাথা নেড়ে বলে, সে বড় শক্ত জিনিস, তোমার পায়ে দিলে ফোসকা পড়ে কেলেঙ্কারি হবে, কড়া আর জীবনে সারবে না। ও সব কুলি মজুরের জিনিস, তুমি এটাই রেখে দাও। যা হোক, 10-20 টাকা দিয়ে তোমার ধর্মে যা সয়। সঙ্গে সঙ্গে নদিয়া জুতো জোড়া খুলে ফেলে বলে, ও বাবা, বলিস কি, সব বেনেশে কথা। ডাকাত কোথাকার, 10-20 টাকা পায়ের পিছনে খরচ। আমি 8 টাকার ধুতি পরি। শোভারাম অপলকে খানিকক্ষণ চেয়ে থাকে নদিয়ার দিকে, তারপর খুব গম্ভীর হয়ে বলে, তোমার লাভের গুড় পিঁপড়ে খাবে নদিয়াদা। ফৌতো হয়ে যাওয়ার আগে নিজের আত্মাটাকে একটু ঠান্ডা করো। খাও না পরো না, ও কিরকম ধারা রোগী তুমি। দুনিয়ার কত কি আরামের জিনিস চমকাচ্ছে, তুমি কেবল নিভে যাচ্ছ। নদিয়া না না করে, আবার জুতোটাও তার বড় ভালো লেগে গেছে। ফের জুতো জোড়া পরে দেখে, বড় বাহার, আরামও কম কি। সেই কবে ছেলেবেলায় বাবা জুতো কিনে দিত, তখন পরেছে। নিজে রোজগার করতে নেমে আর বাবুগিরি হয়নি। বলল, 10 টাকা যে বড্ড বেজায় দাম চাইছিস রে। 10 কি বলছো? 20 টাকা না হয় 15ই দিও, সেও মাগনাই হলো প্রায়। নেহাত জুতো জোড়া আমার ছোট হয়, তোমারও ফিট হয়ে গেল। নইলে এখনো বাজারে ঘুরলে 20-25 টাকা বেচতে পারি। 12 টাকা দেব, ওইটাই শেষ কথা। যাও মাসে নিবি। হা হা করে হাসে শোভারাম, বলে, 12, তার সে এমনি নাও না। ভেলুরামের বেটা অনেক টাকা দেখেছে, বুঝলে নদিয়াদা। সব শেষে 13 টাকায় রফা হলো। তাতে অবশ্য শোভারামের এক তিলও ক্ষতি নেই। যত তাড়াতাড়ি মাল পাচার করা যায়, নইলে বাংলা সাবান কিনতে আসা দোকানদারটা বাজারময় হল্লা চিল্লা ফেলে দেবে। নগদ 13 টাকা নিয়ে শোভারাম অন্ধকারে শ্যাত করে মিলিয়ে গেল। নদিয়া জুতো জোড়া লুকিয়ে ফেলল চৌকির পাশে ছায়ায়। বলা যায় না, শোভারাম শালা চোরাই মাল যদি গছিয়ে দিয়ে থাকে, তাহলে তো ফ্যাসাদে পড়তে পারে। থাক একটু লুকোনো। নদিয়ার পায়ে দেখলে কেউ আর পরে সন্দেহ করতে পারবে না। দোকানের কর্মচারীটা ওদিকে বসে আগুন পোহাচ্ছিল, সব শুনেছে কিনা কে জানে। নদিয়ার কোনো কাজই তো সহজ পথে হয় না, সবাই যেন কেমন রাহুগ্রস্ত। তার মতো দুঃখী কেউ নেই। নদিয়া একটা দীর্ঘশ্বাস ছাড়ে, আর চোখে একবার জুতো জোড়া দেখে নেয়, মিটমিটিয়ে হাসে। খুব দাও মারা গেছে, তবু 13 টাকা, ভাবা যায় না। কর্মচারীটা আবার জুতো কেনার সাক্ষী থাকলো না তো। দুটো পেয়ে লোক এই সময় উত্তেজিত ভাবে দোকানে এসে ঢুকলো।
রাজভোগ, সিঙ্গারা আর চায়ের অর্ডার দিয়ে খুব গরম স্বরে কথা বলতে লাগলো। দুজনের একজনের জুতো চুরি গেছে ভেলুরামের গদি থেকে, তাই নিয়ে আলোচনা। যার জুতো চুরি গেছে তার পায়ে শোভারামের নোংরা টায়ারের চটিটা। কান খাড়া করে শুনছিল নদিয়া, যা ভেবেছিল তাই। নদিয়ার মতো দুঃখী কমই আছে দুনিয়ায়। সে একটা শ্বাস ফেলে আর চোখে জুতো জোড়া দেখে নিল, আছে। শ্রীপতি 7:30টায় উঠতে যাচ্ছিল। এ সময় দেখে অন্ধকার কুড়ে গরিলাটা গদিতে আসছে। 22-23 বছরের আইজোয়ান চেহারা, যেমন মাথায় উঁচু তেমনি পেল্লাই শরীর। এই হলো তার ছাত্র খেলারাম। চেহারা পেল্লাই হলে কি হবে, ইঁদুর যেমন বেড়ালকে ডরায় তেমনি মাস্টারজিকে ভয় পায় খেলা। মাস্টারজি শটাং ফটাং ইংরেজি বুলি ছোড়ে, কষাকষ হিন্দি বলে। খেলা তার কিছুই বোঝে না। গরিলাটাকে দেখে ভারী বিরক্ত হয় শ্রীপতি। ঘড়ি দেখে বলে, মাই টাইম ইজ আপ খেলারাম, গুড নাইট। গরিলাটা ভ্যাবলার মতো মুখ চেয়ে বলে, আগে। শ্রীপতি সন্দেহবশত বলে, কি বললাম বলো তো। খেলারাম গলার কমফোর্টারটা খুলে অসহায়ভাবে দাদুর দিকে তাকায়। ভেলুরাম গদির ওপরে বসে ছানি পড়া চোখে নাতির দিকে ভ্রু কুঁচকে বলে, বলো। খেলারাম ঘামতে থাকে। শ্রীপতি আনমনে বলে, কিচ্ছু হবে না। গরিলাটার বাবা একটু আগে চোখের সামনে দিয়ে একজোড়া জুতো চুরি করে পালিয়ে গেল। একই তো রক্ত। মাথা নেড়ে শ্রীপতি বাজারে কুয়াশায় নেমে গেল। তার ভেতরে কত বিদ্যে গিজগিজ করছে, কাউকে দেওয়ার নেই। আস্তে আস্তেই শুনল, দাদু ফেলুরাম নাতি খেলারামকে খুব ডাকছে। কোথায় সারাটা দিন লেগেছিল সুয়া কোথাকার। বীরপাড়া থেকে আসতে এত দেরি হয়। 50 টাকার মাস্টার বসে বসে থেকে চলে গেল, জুতো চোরের বেটা। বাজারটা এখন নিঝুম কুয়াশায় মাখা। একটু খোয়াটে জ্যোৎস্না উঠেছে। বাতাসে একটু আষ্টে গন্ধ পায় শ্রীপতি মেছো বাজার পেরোবার সময়ে। তখনও কিছু লোক নদীর টাটকা মাছ নিয়ে বেচবার জন্য বসে আছে কুপি জ্বালিয়ে। এইসব লোকেরা শেলি কিটস পড়েনি, শেক্সপিয়ারের নামও জানে না। ডাস ক্যাপিটাল কিংবা রবি ঠাকুর কি বস্তু তা জানা নেই। আশ্চর্য, তবুও বেঁচে বর্তে আছে। তবে কি ওসবই জীবনের বাহুল্য শৌখিনতা মাত্র? না হলেও চলে। সত্য বটে, একবার একজন অধ্যাপক শ্রীপতিকে বলেছিলেন, ইনফরমেশন মানেই কিন্তু জ্ঞান নয়। যে লোকটা টকাটক নানা ইনফরমেশন দিতে পারে তাকে জ্ঞানী মনে করো না। তার উপলব্ধি নেই, দর্শন নেই, সে বিদ্যের বোঝা বয় বলদের মতো। উপলব্ধির ব্যাপারটাই একটু কোথায় খাকতি থাকছে শ্রীপতির, এটা সে নিজেও টের পায়। এই যে গঞ্জের পরিবেশ, ওই ম্লান একটু কুয়াশা মাখা জ্যোৎস্না, কিংবা ফকিরচাঁদের ঢিবিতে একা শিরিষের যে সৌন্দর্য, এসব থেকে সে কোনো মনোশঙ্খ কষতে পারে না। বাইরের জগৎটা থেকে সে রস আহরণ করতে পারে না বটে মৌমাছির মতো, তবে সে বাইরের জগতের তালেবর লোক। বিস্তর পড়াশোনা তার, তাকে টেক্কা দেওয়ার মতো কেউ জন্মায়নি এখানে। লোকে তাকে ভয়ও পায়, তবু কি একটা খাকতি থেকে যাচ্ছে। সে কি ওই উপলব্ধি বা দর্শনের? বাজার পার হয়ে নিরিবিলি ফাঁকা জায়গায় এসে সে দাঁড়িয়ে পড়ল। না, একটু উপলব্ধির ব্যায়াম করা দরকার। সে জেদ করে দাঁড়িয়ে গোয়ারের মতো চারধারে জ্যোৎস্না মাখা শীতার্ত প্রকৃতি থেকে সেই উপলব্ধির গন্ধ পাওয়ার চেষ্টা করল। হচ্ছে না, মনের পর্দায় কিছুই ভেসে ওঠে না যে। 5-7টা লোক হল্লা চিল্লা করতে করতে এসে পড়ল তার সামনে, সব কটা মাতাল। শ্রীপতি কিছু বুঝবার আগেই দলটা থেকে খেলারামের বাপ দৌড়ে এসে পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে বলতে লাগলো, রাম রাম মাস্টারজি, আমার খেলারামকে জুতো চুরির ব্যাপারটা বলবেন না। বাপকে তাহলে নিচু নজরে দেখবে খেলারাম। অনেক পাড়ি লিখিওয়ালা ব্যাটা ছেলে আমার, আমি মুখর ঢিবি।
আহা সারো সারো বলে শ্রীপতি পা টেনে পিছিয়ে আসে। বাতাস দূষিত করে মদের গন্ধ ছড়াতে ছড়াতে দাঁড়িয়ে ওঠে শোভারাম। তারপরে বলে, এভাবে বাঁচা যায় মাস্টারজি? আমার বাপকে আর খেলারামকে একটু বলবেন, আমি সাফ সুট্টো হয়ে গেছি, ভালো লোকের মতো থাকবো, যদি আমাকে ফিরিয়ে নেয়। নাকে রুমাল চেপে শ্রীপতি ঘাড় নাড়ল। পৃথিবীটা বড়ই পচা, দুর্গন্ধময়। এই পৃথিবী থেকে উপলব্ধি বা দর্শনের কিছু হেঁকে নেওয়ার নেই। পুঁথিপত্রের মধ্যেই রয়েছে আশ্চর্য সুন্দর জগৎ। লোকগুলো কোদাল গাইতে নিয়ে কোথায় যেন যাচ্ছে। যাওয়ার সময় শোভারাম হাত জোর করে বলল, আশীর্বাদ করবেন মাস্টারজি, ফকিরজাদের ঢিবি করতে যাচ্ছি আমরা, যেন কিছু পাই। গভীরভাবে শ্রীপতি বলল, আজ পর্যন্ত বিস্তর হা ঘরে ফকিরজাদের ঢিবিতে খোঁড়াখুড়ি করেছে। সকলেরই আশা সাতঘরা মোহর আর বিস্তর হিরে জহরত একদিন ওখান থেকে বেরোবেই। পেল্লাই ঢিবি, খুঁড়ে শেষ করা যায় না। আজ পর্যন্ত সাপ, ব্যাঙ আর পাথর ইট ছাড়া কিছুই বেরোয়নি। তবু অভাব পড়লেই কিছু লোক গিয়ে ঢিবিটা খুঁড়তে লেগে যায়। নদিয়া কুমার তার দুঃখের কথা ভাবতে ভাবতে দোকানের ঝাঁপ ফেলে ফিরছিল। নতুন জুতো জোড়া পুরনো খবরের কাগজে জড়িয়ে বগল দাবা করে নিয়েছে। পায়ের পুরনো হাওয়াই চটিটা চটাস পটাস শব্দ করে বোধহয় নদিয়াকেই গালমন্দ করছিল। করবেই, সময় খারাপ পড়লে সবাই ওরকম করে। খুব একটা সাদাটে ভাব চারিদিকে। কুয়াশার জ্যোৎস্না যেন দুধে মুড়িতে মাখামাখি হয়ে আছে। পাকা মর্তমানের মতো চাঁদ ঝুলছে আকাশে। পায়ের ফাটা জায়গাগুলোতে শীত শীত হচ্ছে। ভালো করে তুষের চাদরটাই মুখ ঢেকে হাঁটছিল নদিয়া কুমার। চৌপথির কাছে তার বাড়ি। মাঝ পথে ফকিরজাদের ঢিবিতে কারা যেন গোপনে কিসব করছে। দু চারটে ছায়া ছায়া লোকজন দেখা গেল। নদিয়া কদমের জোর বাড়ায়। কোমরের গেজেতে বিক্রি বাটার টাকা রয়েছে। দিনকাল ভালো নয়, কপালটাও খারাপ যাচ্ছে। কেবল মাঝে মাঝে নতুন জুতো জোড়ার কথা ভেবে এত দুঃখের মাঝেও সুখের হাসি হেসে ফেলছে নদিয়া। বেশ হয়েছে জুতো জোড়া। দিন 10 বাদ দিয়ে পড়বে, চোরাই জুতো। এর মধ্যে যদি খোঁজ খবর হয় তো হয়ে গেল 13টা টাকা। দামটা বেশিই পড়ে গেল, তবু জুতো একজোড়া দরকার। ভেলুরাম বলেছিল বটে, বউকে জুতোতে হলেও একজোড়া ভালো জুতো লাগে। ছেঁড়া হাওয়াই চটি দিয়ে কি আর জুতোনো যায়? বাড়ির দরজায় পৌঁছে ভয়ে আটকে ওঠে নদিয়া কুমার। কে একটা মেয়ে ছেলে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে উঠোনের জবা গাছটার তলায়। মেয়ে ছেলে নাকি ভূত প্রেত, তার বাড়িতে আবার মেয়ে ছেলে কে আসবে? নদিয়া বলল, রাম রাম। কে? আমি। নদিয়া ফের আটকে উঠল, কে আমি? আহা বলে মেয়ে ছেলেটা এগিয়ে আসে তার কাছে। মুখে জ্যোৎস্না পড়েছে। ঊর্ধ্ব মুখে তার পানে তাকাতেই ঘোমটা খসে গেল। পুরুষ মানুষের মতো চুলওয়ালা মাথাটা বেরিয়ে পড়ল। হা করে থাকলো নদিয়া কুমার। এ যে মন্দাকিনী। তোমার এই সাজ! ভারী অবাক হলো নদিয়া। মন্দাকিনী জ্যোৎস্নায় চোখের বিদ্যুৎ খেলিয়ে বলে, কেন, আমি মেয়ে মানুষ সাজলে তোমার কি খুব অসুবিধে হয়? সদরের কোনো ডাইনিকে পছন্দ করে এসেছো, তাকে বৈশাখে ঘরে এনে ঘটস্থপনা করবে, তাতে বুঝি ছাই দিলাম, ঝ্যাঁটা মারি? এইসব বলতে বলতে মন্দাকিনী প্রায় নদিয়ার জামা কাপড় ছিঁড়ে ফেলে টেনে হিঁচড়ে নিয়ে যায়। কিন্তু তাতে নদিয়া কিছু মনে করে না। কপালটা কি তবে ফিরল? নতুন জুতো বউ। গহীন রাতে মন্দাকিনী শান্ত হয়ে কাঁদতে বসল। তার আগে পর্যন্ত বিস্তর বাসন আশ্রে বিছানা ছুঁড়ে জামা কাপড় ফেলে রাগ দেখিয়েছে। নদিয়া খুব আহ্লাদের সঙ্গে দেখেছে। বছরটাক আগে এরকমই ছিল মন্দাকিনী, এরকমই অশান্তি করত। মন্দাকিনী কাঁদছে দেখে নদিয়া বলে,
কাঁদো কেন? ঝাল তো অনেক সারলে, আমি বড় দুঃখী লোক, কেঁদো না। মন্দাকিনী জল ভরা চোখে কটাক্ষ হেনে বলে, আমি এখন চুল পাবো কোথায়? কত লম্বা চুল ছিল আমার, তুমি কি এখন আর আমাকে ভালোবাসবে চুল ছাড়া? নদী আদর করে বলে, চুলে কি আসে যায়? ভোর পর্যন্ত সাত মাতালে ঢিবি খুঁড়ে পেল্লাই হা বের করে ফেলেছে। শেষ পর্যন্ত অবশ্য কার কোদাল যেন ঢং করে একটা পেতলের কলসি বা ঘড়ার গায়ে লাগলো। দ্বিগুণ উদ্যমে সবাই খুঁড়তে লাগলো। হ্যাঁ, সকলের কোদালেই ঠন ঠন ধাতু খণ্ডের আওয়াজ হচ্ছে। সাত মাতালের বুকের ভেতরে জ্যোৎস্নার ভাসাভাসি। সাত মাতাল এলোপাতাড়ি কোদাল গাইতি আর শাবল চালিয়ে যেতে লাগলো। ভোর হতে আর দেরি নেই। শোভারাম আর তার সাঙ্গদের রাতও বুঝি কেটে গেল। বেরোচ্ছে বেরোচ্ছে, অল্প অল্প মাটি সরে, আর বস্তুটা বেরোয়। কি এটা? অন্ধকারে ঠিক ঠাউর হয় না, তবে ঘড়া বা কলসি নয়, তার সে ঢের বেশি বড় জিনিস। ফকিরসাদের বসত বাড়িটা নাকি। খোঁড়াখুড়ি চলতেই থাকে, হাতে ফোসকা, গায়ে এই শীতেও সপসপে ঘাম। কেউ জিরোতে চাইছে না। নেশা কেটে গিয়ে অন্যরকম নেশা ধরে গেছে। ভোরের আবছা আলোয় অবশেষে বস্তুটা দেখা গেল স্পষ্ট। সাত মাতাল চারধারে ঘিরে দাঁড়িয়ে দেখে একটা কবেকার পুরনো রেলের মালগাড়ির পাঁজর আধখানা জেগে আছে মাটির ওপরে। কবে বুঝি ডিরেইলড হয়ে পড়েছিল এইখানে। জং ধরা লোহা হলদে রং ধরেছে। কেউ কোনো কথা বলল না, হেদিয়ে পড়েছে। খুব ভোরে খেলারামকে তুলে পড়তে বসিয়েছে ভেলুরাম। খেলা দুলে দুলে ইংরেজি পড়ছে। গদির পাশ দিয়ে ক্লান্ত মাটি মাখা সাত মাতাল ফিরে যাচ্ছে। তাদের মধ্যে একজন শোভারাম একটু দাঁড়িয়ে খেলারামের ইংরেজি পড়া শুনল। ব্যাটা বোধহয় খুব ভদ্রলোক হবে একটা, ভেবে এত দুঃখের মধ্যেও ফিক করে একটু হেসে ফেলল শোভারাম।